শূন্য ঘরে কোনো কাজে যেন মন বসে না। তো তারপরও কাজ করতে গিয়ে সকাল থেকে রাতেই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। বিছানা চাদরগুলো সেই যে মেলে দিয়েছিলাম, এরপর ভালো করে কিন্তু শুকায়নি। এই রোদ এই বৃষ্টি সারাক্ষণই কিন্তু হচ্ছে। তো যখনই একটু শুকিয়ে গিয়েছিল হঠাৎ করে এমনভাবে বৃষ্টি নেমেছে, কাপড় চোপড়গুলো আনতে গিয়ে দৌড়ে গিয়ে ছাদে দেখি যে আমার শুকনো একদম চাদরগুলো একেবারে ভিজে গিয়েছে। এরপর রুমে এনে এভাবে রেখে দিই। আবার বাইরে যখন হালকা পাতলা একটু বাতাস ছাড়ে বা হালকা পরিমাণে একটু রোদ ওঠে, তখনই আবার তাড়াতাড়ি করে বারান্দা দিয়ে আর কি দিয়ে দিয়েছিলাম। কাজের মধ্যে তো থাকি, তো কখন যে আবারও ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে আবার ভিজে গিয়েছে। তো আমার না এবার একেবারে বিরক্ত লেগে গিয়েছে। কাপড় চোপড় ধোয়ার পর একটা চাদর আমি 2 দিন পর্যন্ত শুকিয়েছি। তো কি আর করা, তো ভাবলাম যে আজকে চাদরগুলো ভাঁজ করেই ফেলি। বাসায় কারেন্ট ছিল না, সারা দিন আজকে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমার কিন্তু ভিডিওতে ভয়েসও দিতে পারিনি। তাছাড়া মোবাইলে চার্জ ছিল না। যদি চার্জ থাকতো তাহলে হয়তো বা কোনো রকম ভয়েসটা দিয়ে ভিডিওটা আমি পাবলিশ করে দিতে পারতাম। সকালবেলা কারেন্ট গিয়েছে আর কারেন্ট এসেছে সন্ধ্যার সময়। কি একটা বিরক্তিকর পরিস্থিতি, তাই না? তো আমি এদিক থেকে সব কিছু ভাঁজ করে নিলাম আর এগুলো এখন আমি জায়গা মতো রেখে দিব। বিছানা চাদরটা বিছাবো না, ওই কাঁথাটাও আমি ধুয়ে দিব। আর পর্দাগুলো অফ ক্যামেরাতে আমি ধুয়ে দিয়েছিলাম। 2টা পর্দা মেলে দিয়েছি, আরও কিছু পর্দা আমি ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছি। তো ওগুলো আর কি ধুয়ে ফেলবো। বাসাটাকে একটু মনের মতো করে সাজাবো, মনের মতো করে নতুন কোনো কিছু দিয়েই সাজাবো না, পুরাতন সব কিছু দিয়ে সাজাবো। ঈদের মধ্যে তো কোনো কিছুই করতে পারিনি, সব পুরাতন জিনিস দিয়েই ঘর দুয়ার ভর্তি ছিল। তো এবারও চিন্তা করতেছি যে না, হালকা পাতলাভাবে বাসাটাকে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে আবারও নতুন করে কিছুদিনের জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিব। এদিক থেকে বারান্দায় গিয়ে দেখতে পেলাম যে মানি প্লান্টের গাছটা পাতাগুলো এত ঝোপালো হয়েছে আর এত বড় বড় ডালপালা বের হয়েছে। তো চিন্তা করলাম এটা আরেকটু ঝাঁকড়া করব। তার কারণে এখান থেকে 3-4টা ডাল কেটে আবারও নতুন করে আমি মাটিতে প্রত্যেকটা পাতার অংশ আর কি পুঁতে দিচ্ছি ডাল সমেত। এতে করে দেখা যাবে নতুন করে আবারও এখান থেকে কুশি বের হয়ে বড় বড় ডাল হবে আর ঝোপালো হবে। তো যেহেতু কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার কারণে কিন্তু ভিডিওটা আসলে আমি সময় মতো দিতে পারিনি। আজকেও ভিডিওটা দিতে পারবো কি না জানি না। যদি আজকে না দিতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আগামীকাল ভিডিওটা পাবলিশ করে দিব। যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো আজকে আর ভিডিওটা আপলোড করব না। ভিডিওতে ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার রাত 9টায় আর পাবলিশ করব শুক্রবার সন্ধে 6টায়। তো যাই হোক, এদিক থেকে এই যে পাতাগুলো সব একটা একটা করে আমি গুছিয়ে দিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করে আমার সাথে আছেন, তো তাদেরকে বলবো যে প্লিজ ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না বা টেনে হিচড়ে দেখবেন না। যাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে, না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা ভালোবাসেন তাদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আমার অনেক ভালোবাসার প্রিয় আপুরা ভিডিও দেখতে দেখতে লাইক দেবার কথাটা কিন্তু ভুলে যান, যার কারণে প্রতিদিন এই কথাটা বলে দিতে হয়। তো এদিক থেকে আমি সবগুলো মানি প্লান্ট আর কি লাগাইনি, কিছু পাতা বেঁচে ছিল, সে পাতাগুলো এনে আমি এভাবে জড়ো করে তারপরে এই যে ছোট্ট একটা পানির বোতল কেটে আর কি কোকের বোতল কেটে তারপর ওটার মধ্যে পানি দিয়ে আবার রেখে দিলাম। এগুলো দেখা যায় যে টবগুলো খালি দেখব সে টবগুলোর মধ্যে আবারও 2-1টা করে আর কি এই পাতাগুলো আবারও লাগিয়ে দিব। তো আপাতত এখন পানিতেই রাখলাম, এখন আর
সময় নেই যে যে টবগুলো ফাঁকা আছে সেগুলোতে দেখে দেখে লাগানোর জন্য। তো এদিক থেকে মাংসটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম, মাংস রান্না করব। তো দুপুরে তেমন একটা রান্নাবান্নার আর কি ঝামেলা নেই বললে কি, চিন্তা করেছিলাম যে দুপুর দিকেই রান্নাটা করে ফেলবো কাজ করতে করতে। তবে আজকে কোনো কাজে কিন্তু আমার মন বসছিল না। কাজ করতেছিলাম আর কিছু টাইম বসে বসে ছিলাম, আসলে কি কাজ করব ওইটাই ভেবে পাচ্ছি না। আসলে ঘরে কিন্তু কাজের অভাব নাই। তার কারণ হলো যে মেয়েরা বাসায় নাই। তো মেয়েরা বাসায় না থাকার কারণে একদম একা একা, তো ভাবতেছি যে কি কাজ করব, যখন যেটা যেভাবে করছি ওইভাবেই থেকে যাচ্ছে, এলোমেলো করার তো কোনো মানুষই নাই। তো আমি কিন্তু সকালবেলা নাস্তা করে নিয়েছি, তবে ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে মেয়েরা না থাকার কারণে। তো আমি এদিকে সকালে আজকে কি নাস্তা করেছি জানেন? আজকে সকালবেলা আমি সুজির হালুয়া রান্না করা ছিল আগেরই, তো সেটাই আমি ফ্রিজ থেকে নামিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি আর চা খেয়ে নিয়েছিলাম। আর দেখতে পেলেন যে ২-১টা বাটি, তারপরে কাপ, এগুলোই আর কি বের হয়েছে। আসলে বাচ্চা-কাচ্চা সংসারে না থাকলে তো সেই সংসারটা কিন্তু একেবারে শূন্য শূন্য লাগে। আবার কোনো কাজেও আমার মন বসে না। আমি এই যে আজকে সারাটা দিন এই যে একাকিত্ব একটা সময় কাটাচ্ছি, আমার না একদম সামনে ভবিষ্যৎ আমি কিভাবে থাকবো সেই বিষয়গুলো নিয়ে একাই আমার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর খুব খারাপ লাগা কাজ করছিল। তো ওই কথাগুলো ভাবতে গেলে আমার চোখ দিয়ে আসলে পানি চলে আসে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আর সেই দুঃখের কথাগুলো মনে না করি। এমনও তো হতে পারে যে তার আগেই হয়তোবা আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। তো এই দিক থেকে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম আর কাপড়-চোপড় আর কি পর্দাগুলো আরও ভিজিয়ে দিয়েছি। তো বিছানার যে দেখতে পেলেন যে আমি চাদর বিছাইনি, তো কাঁথা বিছানো আছে, ওই কাঁথাটাও ধুয়ে দিব। চিন্তা করতেছিলাম যে যদি রোদ উঠে তাহলে তোশক, বালিশ এগুলো সব রোদে দিব। তো এর মধ্যে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো মনে হয় না আর এগুলো রোদে ভালো করে শুকাতে পারবো। তো কাঁথাটা এভাবে আর কি ধুয়ে ফেলবো। ওয়াশিং মেশিনে কাপড়-চোপড় ধুলে সেগুলো শুকাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। তো এই দিক থেকে আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু ছুলে নিয়েছি। প্রতিদিন পেঁয়াজ কাটা এটা আমার কাছে একদম বিরক্তিকর একটা বিষয়। তো সবসময় চেষ্টা করি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ছুলে তারপর ভালো করে ধুয়ে আমি এটার পানিটা ঝরে গেলে তারপরে আর কি রেখে দিতে। তো আমি অনেক সময় দেখা যায় যে কুটেও রেখে দিই, আবার অনেক সময় দেখা যায় না কুটে এভাবে আস্ত অবস্থাতেও রেখে দিই। এতে করে দেখা যায় রান্নাবান্নার সময় আর কি ওই পেঁয়াজ ছোলার ঝামেলাটা আর কি থাকে না। কি রান্না করব চিন্তা করতেছিলাম। তো যেহেতু কোরবানি ঈদের মধ্যে বাসায় ছিলাম না, তো ২-১ দিন যাবৎ জবার আব্বু আর কি বারবার বলতেছিল যে আমি মাংস খাবো। তো চিন্তা করলাম যে যাই হোক, মেয়েরা বাসায় নেই কিন্তু আমার কিন্তু মাংস রান্না করতে একেবারেই ইচ্ছে করছিল না। তারপরেও চিন্তা করলাম যে আমরা যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম সেখানে সবাই তো মাংস খেয়েছি, কিন্তু ও তো একা একা বাসায় থেকেছে, ওইভাবে রান্নাবান্নাও করেনি বা কোনো কিছুই ও ওইভাবে খাওয়া-দাওয়া করেনি। তো যাই হোক, জবার আব্বুর জন্যই আজকে আর কি মাংসটা আরও বিশেষ করে রান্না করা হচ্ছে মেয়েরা না থাকা সত্ত্বেও। তো এখানে আমি একটা করলা ছিল, তো ২টা আলু দিয়ে করলাটা ভাজি করে নিচ্ছি। রান্নাটা কিন্তু দুপুরবেলা আর করতে পারিনি, ওই যে অলসতা লেগে গিয়েছিল কাজ করতে করতে। তো সে রান্নাটা কিন্তু আমাকে রাতে করতে হয়েছে। সকাল থেকে কিন্তু কাজ শুরু করেছি। তো সকাল থেকে কাজ করতে করতে সে কাজ কিন্তু আমার রাতে গিয়ে শেষ হয়েছে। কি একটা অবস্থা দেখেন। যদি মেয়েরা বাসায় থাকতো তাহলে কিন্তু এই রান্নাবান্নাগুলো এখন আমি করে ফেলতাম। তো এখানে আমি যে সবজি কাটাকাটি করেছি, পেঁয়াজের খোসা বা আলুর খোসা যা কেটেছি, ওই যে পানিটা, তো ওই পানিটা আমি ওই আর কি আলাদা করে রেখে দিব ওই সবজি ভেজানো অবস্থায়। তো আজকের দিনটা গেলে কালকে আমি আর কি ওই সবজি ভেজা পানিটা আমি বিভিন্ন গাছের গোড়ায় আরও কিছু পানির সাথে মিক্স করে আর কি দিয়ে দিব। এতে করে কিন্তু গাছের একটা ভালো সার হিসেবে কাজ করবে। লাইফস্টাইল ব্লগ বাই কানিজ থেকে আপু জানতে চেয়েছিল যে আমি যে গতকালকে ফ্রোজেন করা সবজি দিয়ে তরকারিটা রান্না করেছি, এটার স্বাদটা কেমন হয়েছে, অবশ্যই যেন পরবর্তী ভিডিওতে আমি জানাই।
তো এদিক থেকে মাংস ভিজিয়েছিলাম, মাংসটা এই যে ছুটে গিয়েছে। মাংসর যে সাইজ আছে সেটাই ঠিক ছিল, তবে জবার আব্বু গরুর মাংস একেবারে তেহারি রান্না করার মাংসটা যেভাবে কুটে না একদম ছোট ছোট করে, সে ওইরকম করে মাংস আর কি ছোট ছোট সাইজ করে কুটে রান্না করলে সেটা সে খেতে বেশি পছন্দ করে। তারপরেও আমি একটু বড় বড় সাইজই রেখেছি মাংসটা। তো তারপরেও সে খেতে বসে বারবার বলতেছিল মাংসর সাইজ এত বড় কেন, আরও কেন ছোট ছোট করলাম না। তো আসলে মাংস রান্না যদি যেটা তেহারি রান্না করবো সেটা তো তেহারির মতো, আর যেটা মাংস রান্না করবো মাংসর সাইজটা, মাংসর রান্না করার সাইজটা যদি ওইরকম না থাকে তাহলে সেটা কিন্তু আবার ভালো লাগে না। তো আমি এখন সাবান দিয়ে বটি বোল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর কানিজ আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি যে ফ্রোজেন করা সবজিটা রান্না করেছিলাম, আপু বিশ্বাস করো সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ফুলকপির ঘ্রাণটা সেই শীতের মধ্যে যে এরকম একটা সবজি ফুলকপির সবজির ঘ্রাণটা থাকে না, ওই রকম একটা ঘ্রাণই কিন্তু ছিল। আর বিশেষ করে যদি ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে মনে হয় যে আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো যেহেতু জিরার গুঁড়া দিয়ে রান্না করেছি তারপরও খেতে কিন্তু খারাপ লাগে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তবে আমি ধনিয়া পাতাটা ওই তরকারিতে খুব বেশি মিস করছিলাম, কারণ এবছর আমি কিন্তু কিছুটা ফুলকপি ফ্রোজেন করেছি, এর আগের বছরও আমি করেছিলাম। তারপরে যখন আমি 8-9 মাস পর ওই ফুলকপিটা দিয়ে আর কি মাছ রান্না করেছিলাম, দেখলাম যে না খুব সুন্দর ওই সবজিটা আর কি থাকে, তারপরে সবজির ঘ্রাণটাও অটুট থাকে। রান্না করে খাওয়ার পর খেতে ভালোই লেগেছিল। তো আপু জানি না আজকে ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে থাকো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছো। আর এদিকে দেখেন আমি একদম গরম পানি করে এগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আর কি ওয়াশিং মেশিনে দিয়েছি, সাথে গামছাগুলোও দিয়েছি। আজকে হঠাৎ করে ওয়াশিং মেশিনের মধ্যে তাকিয়ে আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু একদম কালো বর্ডারের মতো একটা দাগ পড়ে গিয়েছে। তো আমার এই কালো দাগটা দেখে না মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি বারবার আর কি ভাবতেছিলাম যে এমন কালো দাগ কেন হলো। তো আমি তাড়াতাড়ি করে একটু ভীম এনে তারপরে নরম একটা মাজনি দিয়ে আমি চারপাশটা একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। চেষ্টা করতেছিলাম যে এই কালো দাগটা দেখি তো উঠে কিনা। এটা গতকাল জবার আব্বু রাতের বেলা এই জিনিসটা আর কি খেয়াল করেছিল, আর আমাকে বলেছিল ওয়াশিং মেশিনটা যেন আমি ভালো করে একবার একটু ডিপ ক্লিনিং করি। তো আজকে চিন্তা করলাম যে পর্দাগুলো আগে ধুয়ে ফেলি, আরও তো ধোয়াধুয়ির কাজ আছে। তো ভাবছিলাম সব ধোয়ার পরই এটা আর কি ডিপ ক্লিনিং করব। তো এই দাগটা দেখে আর মন মানলো না, তারপর ভাবলাম যে না আজকে ডিপ ক্লিনটা করে ফেলি। তো আমি কিন্তু খুব ভালো করে চারপাশটা একটু ভিম বার সাবান দিয়ে পরিষ্কার করছিলাম। আসলে কি ওয়াশিং মেশিন ভিম বার সাবান দিয়ে পরিষ্কার করে কিনা আমার জানা নাই, তবে আমি আজকে করলাম শুধু ওই দাগটা আর কি উঠানোর জন্য। তারপরে ওই যে রুমাল দিয়ে খুব সুন্দর করে চারপাশটা আবার একটু ধুয়ে দিলাম। আর এই যে ময়লা যে জমেছিল এই বক্সটাও আমি খুব সুন্দর করে ক্লিন করে এনে আবারও লাগিয়ে দিলাম। তো এখানে এই যে 2টা ট্যাবলেট দিয়ে দিচ্ছি, এগুলো আর কি ওয়াশিং মেশিনই পরিষ্কার করার জন্য। তো জবার আব্বু আমাকে বারবার বলতেছিল, আমি তো সব সময় দেখা যায় কি আধা ঘন্টা টাইম দিয়ে সব সময় কাপড় চোপড় ধুই, তো যে পরিমাণে পানিটা ওঠে ওই পরিমাণ পর্যন্তই আর কি দাগটা হয়ে আছে। তো জবার আব্বু আমাকে বলতেছিল যে আমি যেন এখন থেকে যতগুলো কাপড় চোপড় ধুবো সবগুলো যেন আমি হাইতে দিয়ে তারপর কাপড় চোপড়গুলো ধুই। তো যখন পানিটা একদম উপরের দিকে থাকবে তখন আস্তে আস্তে আর কি ওই দাগটা চলে যাবে। তো দেখি পণ্ডিত মশাইয়ের কথা শুনে যে সব ঠিকঠাক হয় কিনা। আর এই দেখেন এদিকে কিন্তু এই পর্দাগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন ঘরে নিয়ে ভেজা আর কি পর্দাগুলো আমি আবারও বাইরে আর কি নেড়ে দিব। ওয়াশিং মেশিনটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো যেন ডিপ ক্লিনিং হয় সেই সময়টাই কিন্তু আমি দিয়ে এসেছি। এখন যেহেতু আর কাপড় চোপড় ধোয়া নেই, তো এটা ভালো করে ডিপ ক্লিনিং হোক। আর মনে মনে ভাবতেছিলাম যে এভাবে ডিপ ক্লিনিং করার পর যদি আমার ওয়াশিং মেশিনটা আগের মতো ভিতরের অংশটা সাদা হয়ে যেত তাহলে ভালোই হতো।
তো এরপর কিন্তু আমি আর কোনো কাজ করিনি, ওগুলো মেলে তারপরে গোসল টোসল করে আমি সে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। যেহেতু গতকালকের কিছু ভাত রান্না করা ছিল সেটা পানি দিয়ে রেখেছিলাম, আর সেই পান্তা ভাতে আমি খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেল দিকে আমি আমার ভিডিওটা আপলোড করে তারপর আর কি আমি আবার এই যে ক্যামেরাটা অন করি। তো এখানে আমি করলা দিয়ে আলু ভাজি করে নিলাম, আর গরুর মাংসটাও আমি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। কারণ যে মুহূর্তে আমি এই কাজগুলো করতেছিলাম ওই মুহূর্তে কিন্তু আমার ভিডিও আর কি আমি পাবলিশ করতেছিলাম। তো পাবলিশ করা অবস্থায় তো আর ক্যামেরাটা অন করতে পারবো না, তাহলে আবার ভিডিও ছাড়তে গিয়ে সমস্যা পড়ে যাব। এই কারণে দেখলাম যে রান্নাটা দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে অফ ক্যামেরাতে গরুর মাংসটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। আজকে পুরো গরুর মাংসটা আমি সয়াবিন তেল ব্যবহার করিনি, সরিষার তেল দিয়ে রান্না করেছি। অনেক আপুদেরকে দেখি যে আপুরা সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে দেখি তেহারি রান্না করে, গরুর মাংস, মুরগির মাংস, অনেকে পোলাও রান্না করে। তো সরিষার তেলেরটা যেহেতু আমি খেতে পারি না, কেমন একটা গন্ধ গন্ধ আসে, তো চিন্তা করলাম যেহেতু আজকে গরুর মাংস রান্না করছি, না হয় একটু সরিষার তেল ব্যবহার করে দেখি। মাঝে মাঝে কিন্তু এটা সেটা ট্রাই করতে একটু ভালোই লাগে। তো এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, পুরো ঘরটা একদম মাংসের ঘ্রাণে মো করছিল। তো জবার আব্বু থাকলে হয়তো বারবার রান্নাঘরে চলে আসতো দেখার জন্য। তো এদিক থেকে ওই যে পেঁয়াজগুলো আর রাখা হয়নি, তো ভাবলাম যে পেঁয়াজগুলো রেখে দেই। আর মাংসতে গরম পানি দেব। তো গরুর মাংস রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগবে না, যেহেতু এটা কোরবানির মাংস, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি কিন্তু মাংস হাতে মাখিয়ে বসেছি, আমি কিন্তু পানি দেইনি। মাংসের গায়ে থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। আর এই যে দেখেন ডিপ ক্লিনিং করার পর এখন রাতের বেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু হালকা হালকা দাগ রয়ে গিয়েছে। ওইভাবে যে পুরোপুরি দাগটা চলে যাওয়া সেটা কিন্তু যায়নি। তো এটা নিয়ে কিন্তু আমার একটু মন খারাপ আছে যে ওয়াশিং মেশিনটা কেন এরকম দাগ হয়ে গেল। আমার অনেক কাপড়রা আছেন যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন, আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ আপনারা আমাকে জানাবেন তো, যে আপনারা যারা দেখা যায় মিডিয়ামে দিয়ে কাপড় চোপড় ওয়াশ করেন, তো তাদের ওয়াশিং মেশিনটাও কি চারপাশে এরকম কালচে দাগ হয়েছে কিনা। আমার বাসার পানিতে তো আয়রন আছে, আমি ভাবতেছি যে হয়তো বা আয়রন থাকার কারণেই ওয়াশিং মেশিনটার এরকম দাগ পড়ে গিয়েছে। তো এদিক থেকে আমি এখন আবার একটু চা বানিয়ে নিলাম। আজকে চায়ের সাথে চিন্তা করতেছি যে একটু কফি খাবো। মেয়েরা নেই তো, তো কি আর করব, অফ ক্যামেরাতে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম, বসে বসে মিষ্টি আলু খেয়ে তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু দুধ দিয়েছি, তার সাথে একটু কফি মিক্স করে দিলাম। তো আমার মতো এরকম হজবরল খাবার কে কে খান যে চায়ের সাথে কফি মিক্স করে, চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেক দিন পর গতকালকে হীরা আপুর কমেন্ট পেলাম, হীরা আপুর কমেন্টটা পেয়ে বেশ ভালো লাগলো। আচ্ছা, এখন আরেকজন আপুর কথা মনে পড়ে গেল। এমবি আশিক আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু কিছু মনে করো না, একটা কথা জানতে চাই আপু, ভাইয়ার কি চাকরি হয়েছে? তো আসলে আপনাদের ভাইয়ার চাকরি হয়েছে, ঈদের পরেই কিন্তু সে চাকরিতে জয়েন করেছে। তো এ কথাটা আসলে আমি ওইভাবে এখনো পর্যন্ত বলতে চাইনি, আরও পরেই আপনাদেরকে জানাতাম। তারপর যেহেতু আপু প্রশ্ন করেছেন, আর মনে করারই বাকি আছে আপু। আমি যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি মনে করি যে আপনারাও আমার খুব কাছের একজন মানুষ। তো সেখান থেকেই কিন্তু আপনারা অনেক কিছু আমার কাছ থেকে জানতে চান। তো হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া চাকরি হয়েছে, ঈদের পরেই কিন্তু সে চাকরিতে জয়েন করছে। তো আজকে মাত্র এই তো 5 দিন হলো সে চাকরি করছে আর কি। তো আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। আর তার আসতে যেহেতু অনেক রাত হয়ে যাবে, তো তাই আমি একা একাই এখন খাবারটা খেয়ে নিচ্ছি। মেয়েরাও যেহেতু বাসায় নেই, তো কি আর করা। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।